হ্যালো স্টুডেন্ট, তোমাদের এলিটে স্বাগত। আজকে আমাদের নতুন টপিক আর্যভট্ট ও ব্রহ্মগুপ্ত। ঠিক আছে, দেখো আর্যভট্ট এবং ব্রহ্মগুপ্ত নাম দুটো শুনেছো নিশ্চয়ই, যদিও বা না শুনে থাকো আমি বলছি। দেখো, আর্যভট্ট এবং ব্রহ্মগুপ্ত ছিলেন ভারতীয় জ্যোতির্বিজ্ঞান বা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত পাণ্ডিত্য একজন ব্যক্তি। আর্যভট্ট এবং ব্রহ্মগুপ্ত ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে এদের নাম আমরা শুনে এসেছি। জ্যোতিষ বিজ্ঞান বা জ্যোতির্বিজ্ঞান যাই বলো না কেন, এদের নাম আমরা শুনে এসেছি, আর্যভট্ট এবং ব্রহ্মগুপ্তের নাম। ওকে, দেখো আমরা শুরু করছি। আচ্ছা, তার আগে এটা দেখে নাও, তার আগে এটা একটু আলোচনা করে নি তোমাদের সাথে একটা নতুন জিনিস। আচ্ছা দেখো, বিদ্যার্থী ব্যাচ, আমরা যারা বিদ্যার্থী ব্যাচে রয়েছি, ওকে সেমিস্টার 3 তে রয়েছে, বিদ্যার্থী ব্যাচে আমরা যারা রয়েছি তাদের জন্য একটা কোর্স বা একটা প্র্যাকটিস ব্যাচ বলো, সেটা লঞ্চ করা হবে আগামী 15ই জুন, 15 জুন। কি লেখা আছে দেখো এখানে, প্র্যাকটিস ব্যাচ কাম ক্র্যাশ কোর্স। তাহলে প্র্যাকটিস ব্যাচ উইথ হচ্ছে ক্র্যাশ কোর্স। এইটা যদি তোমরা পারচেস করতে চাও, যারা বিদ্যার্থী ব্যাচে রয়েছে, আমি তাদের জন্য বলছি স্পেশালি, যারা বিদ্যার্থী ব্যাচে রয়েছে তারা যদি এইটা পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমাদের স্পেশালি কিছু ছাড় দেওয়া হবে। এবং এই যে টেস্ট সিরিজটা রয়েছে, টেস্ট সিরিজটা রয়েছে 99, এটাও তোমাদের জন্য ফ্রি, একদমই এটা ফ্রি পাবে যারা হচ্ছে বিদ্যার্থী ব্যাচে রয়েছে। যারা বিদ্যার্থী ব্যাচে রয়েছে তারা যদি প্র্যাকটিস ব্যাচ কাম ক্র্যাশ কোর্সটা পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমাদের টেস্ট সিরিজ যে 99 এর যে টেস্ট সিরিজটা রয়েছে ওটা তোমাদের জন্য একদম ফ্রি। এবার তোমরা এটাতে কি পাবে, এই যে প্র্যাকটিস ব্যাচ কাম ক্র্যাশ কোর্সের যা এটা যে লঞ্চ করা হবে আগামী কালকে, সেটাতে তোমরা কি পাবে, স্পেশালি কি বেনিফিটস গুলো পাবে। রুটিন অনুসারে এমসিকিউ প্র্যাকটিস পাচ্ছ প্রত্যেকটা টপিকের তোমরা অজস্র এখানে অসংখ্য এমসিকিউ প্র্যাকটিস পেয়ে যাবে। ওকে, লাইভ এমসিকিউ সলিউশন পেয়ে যাবে। ডাউট, কোনো সমস্যা যদি থাকে, কোনো প্রশ্ন নিয়ে যদি কোনো সমস্যা থাকে কোনো প্রকার, সেটা সঙ্গে সঙ্গে সলভিং করা হবে। টেস্ট সিরিজ থাকছে, এটা তো বললাম, এই যে টেস্ট সিরিজ এইটা তোমরা একদম ফ্রি পাচ্ছ। এবং তোমাদের জন্য স্পেশালি বিদ্যার্থী ব্যাচের জন্য এটা ছাড় দেওয়া হবে, এর উপরে কিছুটা তোমরা ছাড় পাবে। আর যারা নতুন স্টুডেন্ট রয়েছে তারা যদি এটা পারচেস করতে চাও, ওকে প্র্যাকটিস ব্যাচ কাম ক্র্যাশ কোর্স, এইটা যদি তোমরা পারচেস করতে চাও, সেক্ষেত্রেও তোমরা এইটা টেস্ট সিরিজটা ফ্রি পাচ্ছ। এইটা যদি পারচেস করছো তাহলে এই ক্ষেত্রে তোমার টেস্ট সিরিজ যে 99 এ রয়েছে এটা তোমরা ফ্রি পাবে। ওকে, যারা এক্সট্রা রয়েছে মানে বিদ্যার্থী ব্যাচের নতুন স্টুডেন্ট, নিউ স্টুডেন্ট, তারা যদি এটা পারচেস করো সেক্ষেত্রে তোমরা এটা ফ্রি পাচ্ছ। আর যদি এটা পারচেস করতে না চাও, শুধু টেস্ট সিরিজটা চাও, সেক্ষেত্রে 99 তোমাদের পে করতে হচ্ছে এটার জন্য। ওকে, একটার সাথে একটা ফ্রি, একদমই তাই, একটার সাথে একটা ফ্রি। তাহলে এইখানে তোমরা কি পাচ্ছ, টেস্ট সিরিজে কি পাচ্ছ, এমসিকিউ মক টেস্ট পাচ্ছ, প্র্যাকটিস হয়ে যাচ্ছে তোমাদের, সাজেশন ওয়াইজ কি পাচ্ছ, মডেল কোশ্চেন সিরিজ পাচ্ছ, এই সমস্ত তোমরা এগুলো এখানে পেয়ে যাচ্ছ। তাহলে একটা খুব সুন্দর একটা সুযোগ বলো বা দুর্দান্ত অফার তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি। ওকে, যারা বিদ্যার্থী ব্যাচে রয়েছে তাদের জন্য তো আলাদা করে আমরা ক্লাস করছি, একদম পুরো ক্লাস ধরে ধরে, চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে, যেমন ক্লাস আমরা বিদ্যার্থী ব্যাচে করছি তেমনই থাকবে। ওকে, সম্পূর্ণ সিলেবাস ধরে ধরে আমরা বিদ্যার্থী ব্যাচে একদম কনসেপ্ট অনুযায়ী প্রত্যেকটা টপিকের কনসেপ্ট ধরে ধরে আমরা পড়ছি। সেক্ষেত্রে তোমাদের জন্য একটা এক্সট্রা একটা বেনিফিট, প্র্যাকটিস হ্যাঁ সব হবে, এক্সট্রা একটা বেনিফিট আমরা এগুলো পাচ্ছি। আর এইটা যদি আমরা পারচেস করি তাহলে আমরা টেস্ট সিরিজটা ফ্রি পেয়ে যাচ্ছি। ক্লিয়ার হলো বিষয়টা? এটাতে যদি জয়েন হয় তাহলে কি ভালো নাম্বার পাবো? হ্যাঁ, ভালো নাম্বারের জন্যই তোমাদের এটা আমরা মানে একদম দারুণ একটা নাম্বারের জন্য স্পেশালি। এখানে তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাচ্ছে, প্রত্যেকটা টপিকের কনসেপ্ট আমরা এখানে বুঝছি সুন্দর করে। আর এই ক্ষেত্রে তোমরা অজস্র এমসিকিউ, আমাদের পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন আমরা দেখতে পাই বা পাবো ইন ফিউচারে, সেক্ষেত্রে আমরা খুব এখানে পেয়ে যাচ্ছি। এটা যদি আমরা কিনে নিই তাহলে আমরা অজস্র এমসিকিউ পেয়ে যাচ্ছি। ওকে, বুঝতে পারলে বিষয়টা? দেখো, কি ভাবছো এত? হাতে আর 3 মাস সময়, আর ঠিক তারপরেই তোমাদের ফাইনাল এইচএস এর পরীক্ষা। এখনই যদি শুরু না করে তাহলে পস্তাতে হবে, কারণ থার্ড সেমিস্টারে সেই সুযোগ আছে যেখানে তুমি 40-এ 40 পেতে পারো। কেন পেতে পারো? কারণ এইখানে তোমাদের এমসিকিউ কোশ্চেন থাকছে, যেখানে তুমি ফুল মার্কস পেতে পারো। এবং ফোর্থ সেমিস্টারে তোমরা প্রত্যেকে জানো যে যেহেতু সেখানে লিখিত উত্তর লিখতে হবে, সেখানে ডেসক্রিপটিভ অ্যান্সার লিখতে হবে, তাহলে সেখানে গিয়ে তোমাদের নম্বর কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর ঠিক সেই কারণেই যদি তোমরা থার্ড সেমিস্টারটা একটু খেটে ভালো নম্বর করতে পারো, ফোর্থ সেমিস্টারে সামান্যতম একটু নম্বর কমলেও কোনো অসুবিধা হবে না, তোমাদের বরং মেকআপ হয়ে যাবে। এবার ভাবছো এই এত বড় সিলেবাস কিভাবে 3 মাসের মধ্যে তোমরা শেষ করবে? চিন্তা নেই, আমরা তো আছি।
আমাদের এলিট একাডেমি তোমাদের জন্য স্পেশাল ইনিশিয়েটিভ নিয়েছে। আমাদের এলিট একাডেমিতে তোমাদের জন্য রেকর্ডেড ক্লাস তো থাকছে, তার পাশাপাশি যারা এখন থেকে পড়াশোনাটাকে শুরু করতে চাইছো তাদের জন্য লাইভ ডাউট ক্লিয়ারেন্স সেশন থাকছে। তার সঙ্গে প্রতিটি চ্যাপ্টারের এমসিকিউ ভিত্তিক নোটসপত্র, তার পাশাপাশি থাকছে তোমাদের প্রতিটা চ্যাপ্টারের 150 থেকে 200 এমসিকিউ, যেন তোমাদের প্র্যাকটিসটা আরো যেন সহজ হয়ে যায়। তার সঙ্গে প্রতি সপ্তাহে আমাদের এলিট একাডেমির টিচাররা লাইভ মক টেস্ট নিচ্ছেন এবং তার পাশাপাশি তার সলিউশন নিয়েও কিন্তু আলোচনা করে দিচ্ছে। তাই আর একটি দিনও সময় নষ্ট না করে ক্লাস 12 আর্টসের বিদ্যার্থী ব্যাচ আমাদের এলিট একাডেমিতে জয়েন করে নাও। মাত্র 399 টাকায় তোমরা পুরো কোর্সটা পেয়ে যাচ্ছ এবং এখানে আমরা 10টা সাবজেক্ট তোমাদের অফার করছি। 10 সাবজেক্ট কি? বাংলা, ইংরেজি, দর্শন, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, সংস্কৃত, অ্যারাবিক, ইএনভিএস। সুতরাং ব্যাচটি জয়েন করো এবং লাইভ ক্লাস এবং এমসিকিউ প্র্যাকটিস করতে থাকো। আচ্ছা, আমরা এবার পড়াতে আসি। ম্যাম বলছি টপিকটা কি চালু? হ্যাঁ, চালু আমরা আগামীকাল 15ই জুন ওটা থেকে চালু হচ্ছে আমাদের। ওকে, মানে তোমরা সুযোগের উপর আরো সুযোগ পেয়ে যাচ্ছে, এক্সট্রা সুযোগ। পরীক্ষায় নাম্বারের ক্ষেত্রে যদি আমরা দেখি যে আমরা তো আমাদের প্রত্যেকেরই ইচ্ছা যে আমরা 40-এ 40 তুলবো, তাই তো? প্রত্যেকটা টপিকে আমরা যেন প্রত্যেকটা সাবজেক্টে 40-এ 40 পাই। এই ক্ষেত্রে তোমাদের 40 মানে নাম্বারটা পাওয়া আরো সুবিধা হয়ে গেল। এই ক্র্যাশ কোর্স বা প্র্যাকটিস ব্যাচটা যাই বলো না কেন, এইটা যদি আমরা পারচেসটা করছি, ওটা তো ফ্রি পেয়ে যাচ্ছি আমরা টেস্ট সিরিজটা। সেক্ষেত্রে আমাদের যে 40-এ 40 পাওয়ার যে ইচ্ছাটা, সেটা যেন আরো মানে ডবল হয়ে গেল। মানে আমরা পাবোই, এই অর্থে আমি বলেই দিতে পারি যে এইটা করলে তোমরা গ্যারেন্টি পাবে। মানে পরীক্ষায় যে সমস্ত আমরা প্রশ্ন পাই বা দেখতে পাই বা আসে, মানে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তোমরা একদম কমন পেয়ে যাবে। ঠিক আছে? ওকে, আর যারা বিদ্যার্থী ব্যাচে রয়েছে তাদের জন্য তো প্রচুর সুযোগ রয়েছে। দেখো, এটা এখানে ছাড় পাচ্ছ, এটা পারচেস করলে এখানে ফ্রি পেয়ে যাচ্ছ এটা। তাহলে আমরা আজকে পড়াটা শুরু করি। দেখো, হ্যাঁ, আমি ভালো নাম্বার পেতে চাই, একদমই তাই। আমরা প্রত্যেকে একটা ভালো নাম্বার পেতে চাই, কিন্তু এটা খুব সুন্দর রেজাল্ট করতে চাই। অফার তো রয়েছে। অফার বললাম যে দেখো আমরা কি পড়ছি, মানে আমাদের টপিক নতুন একটা শুরু হচ্ছে, আর্যভট্ট এবং ব্রহ্মগুপ্ত। ওকে, আচ্ছা, সেল চলছে। আচ্ছা দেখো, পড়ি। দেখো, তাহলে জ্যোতিষ এবং জ্যোতির্বিজ্ঞানের মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে। জ্যোতিষ এবং জ্যোতির্বিজ্ঞানের মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে। তার আগে তোমাদের আমি দুটো কথা বলি। সেটা হচ্ছে, বেদ আমরা কয় প্রকার জানি? বেদ আমরা 4 প্রকার জানি, ঋক, সাম, যজু, অথর্ব। ওকে, ঋক, সাম, যজু, অথর্ব আমরা 4টে বেদ জানি। কোথায় লিখি? এখানে দাঁড়াও, এখানে। হ্যাঁ, এটা নোট করতে পারো, চাইলে এটা নোট করতে পারো যে বেদ হচ্ছে 4টি, আমরা সবাই জানি বেদ 4টি। কি কি? ঋক, সাম, যজু এবং অথর্ব, তাই তো? অথর্ব। ওকে, তাহলে এই যে 4টে এই যে 4টে আমরা বেদ জানি, এই বেদের অঙ্গ আবার 6টি। বেদের অঙ্গ যদি বলা হয়, পরীক্ষায় প্রশ্ন এরকম আসেই, এরকম আসতেই পারে, জেনে রাখো, অসুবিধা নেই। 6টি বেদের অঙ্গ। কয়টি? 6টি। শিক্ষা, কল্প, নিরুক্ত, ব্যাকরণ, ছন্দ, জ্যোতিষ। ওকে, লিখছি, দেখো, চাইলে নোট করতে পারো। শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ এবং জ্যোতিষ। হলো? দেখো, তাহলে আমি কি বললাম? দেখো, তাহলে বেদ কয়টি বললাম? বেদ হচ্ছে 4টি। বেদ 4টি, ঋক, সাম, যজু, অথর্ব। আর বেদের অঙ্গ কয়টি? বেদের অঙ্গ 6টি। কি কি? শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ। এই যে জ্যোতিষ, দেখো, এই যে জ্যোতিষটা আছে, এই যে জ্যোতিষ। শিক্ষাতে আমরা বিভিন্ন ব্যাকরণগত দিক শিখি, কল্পতেও তাই বিভিন্ন যাগযজ্ঞিক অনেক সম্পর্কিত আলোচনা করা হয়েছে। ব্যাকরণে তো আমরা ব্যাকরণের পাঠটা শিখছি। নিরুক্তে আমরা বিভিন্ন শব্দের অর্থ, যে গরুর অর্থ কি, এর মানে ওর সংজ্ঞাটা কি, নদীর সংজ্ঞাটা কি, সমুদ্রের সংজ্ঞা কি, এরকম তারপরে অনেক রকমের বিকার টিকার গুলো রয়েছে এই নিরুক্তে, অনেক এই সম্বন্ধে আলোচনা করা হয়েছে। ঠিক আছে? নিরুক্তে, যাস্কের নিরুক্ত, যাস্ক রচনা করেছেন নিরুক্ত।
ছন্দে আমরা ছন্দ শিখি, ছন্দে আমরা বিভিন্ন রকমের ছন্দ, বৈদিক ছন্দ, লৌকিক ছন্দ, অনেক রকমের ছন্দ জানতে পারি। আর এই জ্যোতিষ, এই জ্যোতিষটাই এখানে আমরা মূলত আলোচিত হবে। এই যে টপিকটা, এটা হচ্ছে আর্যভট্ট এবং ব্রহ্মগুপ্ত। আর্যভট্ট এবং ব্রহ্মগুপ্ত, এইখানে যে জ্যোতিষটা আমি বললাম যে বেদের অঙ্গ 6টি, তার মধ্যে একটি অঙ্গ হচ্ছে জ্যোতিষ, এইখান থেকে নেওয়া হয়েছে, বা এই জ্যোতিষ সম্পর্কিত আলোচনায় আমরা আজকের টপিকে দেখতে পাবো। ঠিক আছে, এই যে বেদের অঙ্গকে ধরো একটা পুরুষ রূপে যদি কল্পনা করা যায়, একটা পুরুষ রূপে ধরো কল্পনা যদি করা যায়, যে বেদের মানে মাথা কোনটা, মাথাটার সঙ্গে কি তুলনা করা হয়েছে, কল্পের সঙ্গে কি তুলনা করা হয়েছে, ব্যাকরণের সঙ্গে কি তুলনা করা হয়েছে, সব বলছি, তোমাদের প্রশ্নগুলো সব বলছি। নিরুক্ত কি কল্পনা করা হয়েছে, ছন্দের সঙ্গে কি কল্পনা করা হয়েছে, জ্যোতিষের সঙ্গে কি কল্পনা করা হয়েছে, সেভাবে আমরা দেখতে পাবো। যদি চক্ষুরূপী কল্পনা করা হয়, যে বেদের চক্ষু স্বরূপ কি, চক্ষু স্বরূপ যদি বলা হয়, সেক্ষেত্রে জ্যোতিষ আমরা পাবো। জ্যোতিষ নয়নম চক্ষুম এরকম আছে। ঠিক আছে, সব প্রশ্নগুলো বলছি। এটা হচ্ছে আর্যভট্ট এবং ব্রহ্মগুপ্ত টপিক। টপিকটার নামই হচ্ছে আর্যভট্ট এবং ব্রহ্মগুপ্ত। তারা কি সময় মানে তারা কোন কোন গ্রন্থ রচনা করেছেন, সেই গ্রন্থগুলি সম্পর্কে একটা বেসিক ধারণা বা সংক্ষিপ্ত আলোচনা আমরা এটাতে পাবো। একটা বেসিক ধারণা বা সংক্ষিপ্ত আলোচনা আমরা এটাতে পাবো। তারা কি কি গ্রন্থ রচনা করেছেন, সেই গ্রন্থের মূল বিষয়বস্তুগুলো কি কি, সব দেখতে পাবো আমরা। আমরা এই যে বলি সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে, এটা তো এমনি এমনি বলছি না, প্রমাণ আছে, প্রমাণ সাপেক্ষ আছে, বিজ্ঞানীরা প্রমাণ করেছেন। তার আগে আমরা সংস্কৃত সাহিত্য আমরা দেখতে পাবো যে এগুলো অলরেডি বলে দেওয়া হয়েছে, বিভিন্ন জ্যোতির্বিজ্ঞানী বা জ্যোতিষশাস্ত্র বিজ্ঞানীরা অলরেডি এগুলো কথা বলে ফেলেছেন। সেই সম্পর্কিত আলোচনাগুলো আমরা আজকে দেখতে পাবো। যে আজকের যে সায়েন্স বলো বা বৈজ্ঞানিক দিকরা এতটা এগিয়ে গেছে, তার পিছনের যে অবদানগুলো আমরা সংস্কৃত সাহিত্যে পাই। সংস্কৃত সাহিত্যে সব কিছু তুমি পাবে। সংস্কৃত সাহিত্যে শুধুমাত্র কালিদাস বা মানে বরাহমিহির পড়লেই হবে না, সমস্ত কিছু বা সমস্ত গ্রন্থের সার বলা যেতে পারে সংস্কৃত। যোগ শাস্ত্র বলো, সংস্কৃত রয়েছে, বিভিন্ন যে কোনো শাস্ত্রের কথা তুমি বলো। হ্যাঁ, আর্যভট্ট একদমই তাই। আর্যভট্ট এই যে শূন্যের আবিষ্কার, এই যে শূন্যটা, এই যে শূন্যের আবিষ্কারটা কে করেছেন? আর্যভট্ট করেছেন। এটা আমরা কোথায় পাই? সংস্কৃত সাহিত্যে পাই। এগুলো সব আমরা পাবো সংস্কৃতে। আমরা আস্তে আস্তে আসছি, দেখো। তাহলে বেদের অঙ্গ হচ্ছে 6টি: শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ। জ্যোতিষও একটা অঙ্গ। সেই অঙ্গের আমরা কিছুটা আজকে ধারণা পেতে চলেছি বা দিতে চলেছি তোমাদেরকে। ঠিক আছে, দেখো। তাহলে জ্যোতিষ এবং জ্যোতির্বিজ্ঞানের মধ্যে নিবিড় একটা সম্পর্ক রয়েছে। ঋগ্বেদের বিভিন্ন মন্ত্রের মধ্যে জ্যোতির্বিজ্ঞানের বীজ লুকিয়ে রয়েছে। ঋগ্বেদে এত খ্রিস্টপূর্বাব্দ জ্যোতির্বিজ্ঞানের যে বীজ উক্ত হয়েছিল, তা বৈদিক ক্রিয়াকাণ্ড বিষয়ক শাস্ত্র, ব্রাহ্মণ, পুরাণ, স্মৃতিশাস্ত্র স্থান লাভ করেছে। ব্রাহ্মণ তো আমরা দেখেছি, বিভিন্ন ঋগ্বেদের ব্রাহ্মণ রয়েছে, সামবেদের ব্রাহ্মণ আছে, যজুর্বেদের ব্রাহ্মণ রয়েছে, পুরাণ আমরা পড়েছি। ওকে, তাহলে এই যে স্মৃতিশাস্ত্র ধর্মশাস্ত্রকে বলা হয় স্মৃতিশাস্ত্র। গীতাও একটা স্মৃতিশাস্ত্রের মধ্যে পড়ে। জ্যোতির্বিদ্যার অপর নাম সিদ্ধান্ত জ্যোতিষ বা গণিত জ্যোতিষ। এটা একটু মার্ক হবে যে জ্যোতির্বিদ্যার অপর নামটা কি। জ্যোতির্বিদ্যার অপর নাম হচ্ছে সিদ্ধান্ত জ্যোতিষ বা গণিত জ্যোতিষ। আচ্ছা, এই শাস্ত্রের আলোচ্য বিষয় হলো গ্রহ নক্ষত্রের স্থান, তাদের গতি এবং কার্যবিধি। আমি একটু আগে যেটা বললাম যে আমরা যে আজকে আর্যভট্ট এবং ব্রহ্মগুপ্ত পড়ছি, তার টপিকটা কি, মানে আমরা কি পড়তে চলেছি, কি আমরা পাবো তার মধ্যে, এই সম্পর্কিত আলোচনা। আমরা যেমন এর আগে দেখো তোমাদের গীতা পড়ালাম, গীতার টপিক আলাদা, ব্যাকরণটা পড়ালাম, ব্যাকরণের সমাসের টপিক আলাদা, মানে একটা বেস বা ওদের একটা ধারণা সম্পর্কে আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়েছি যে সমাসে এগুলো পড়তে হবে। হ্যাঁ, পিডিএফ সব পাবে, চিন্তা নেই। কারোকে আমাদের এটা পড়তে হবে বা এটা আছে, নাম ধাতুতে আমাদের এটা আছে, এটা পড়তে হবে। এবারে যে আমরা যে আর্যভট্ট এবং ব্রহ্মগুপ্ত যে পড়বো, সেই ক্ষেত্রে আমরা কি পাবো দেখো। তাহলে কি, এই যে জ্যোতিষশাস্ত্র যেটা বললাম, হ্যাঁ ম্যাম এগুলো নোট করবো, তোমাদের এগুলো সব আমি পিডিএফ দিয়ে দেবো, চাইলে এই 2-4টে কথাগুলো নোট করতে পারো। জ্যোতির্বিদ্যার অপর নামটা কি, ওকে। আর কি রয়েছে জ্যোতির্বিদ্যাতে, কি রয়েছে? বেদের যে 6টি অঙ্গের মধ্যে একটি অঙ্গ জ্যোতিষশাস্ত্র, সেই জ্যোতিষশাস্ত্রতে আমরা কি পাই? গ্রহ নক্ষত্রের স্থান পাই, তাদের গতি এবং কার্যবিধি। আর ওকে, তাহলে আমাদের জ্যোতির্বিদ্যার অপর নামটা কি?
সিদ্ধান্ত জ্যোতিষ বা গণিত জ্যোতিষ, তোমরা এটা চাইলে নোট করতে পারো। আর এটাতে কি টপিক আমরা পড়বো, গ্রহ নক্ষত্রের স্থান, তাদের গতি এবং কার্যবিধি। ওকে, ঋগ্বেদে অয়ন সম্পর্কে জ্ঞানের পরিচয় পাওয়া যায়। অয়নাম অপেনম ইচ্ছমানা। ওকে, অয়নের চলনে ঋতুর মুখ পরিবর্তন হয়। অয়নের চলনে ঋতুর মুখ পরিবর্তন হয়। এভাবে একটি নক্ষত্র থেকে অপর নক্ষত্রে অয়নের চলন থেকে ঋষিরা ঋতুর পরিবর্তন লক্ষ্য করে যজ্ঞকালের সময়সীমা নির্ধারণ করতেন। ঋগ্বেদের একটি মন্ত্রে সপ্তর্ষি মণ্ডল সম্পর্কে ঋষির মনে প্রশ্ন জেগেছে। এই যে অমিয়া রিক্সা নিহিতাস উচ্চানক্তম দদৃশ্যে কুহু চিদ্বেদেষু অদন্ধ্বানি বরুণস্য ব্রতানি বীচকস চন্দ্রমা নক্তম এতি। ওকে, অর্থাৎ এই যে ঊর্ধ্বে স্থাপিত সপ্তর্ষি মণ্ডল, সপ্তর্ষি মণ্ডল দেখেছো, ভূগোল নিশ্চয়ই পড়েছো, ভূগোলে আমরা এগুলো পড়েছি। সপ্তর্ষি মণ্ডল, সপ্তর্ষি মণ্ডল কোথায় কখন দেখা যায়? রাত্রিতে দেখা যায়, দিনের বেলায় দৃশ্যমান হয় না কেন? বৈদিক যুগের ঋষিগণ আকাশে যত নক্ষত্র দেখেছিলেন তার মধ্যে কয়েকটি নক্ষত্রের সঙ্গে চন্দ্রের যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তা তারা বুঝতে পেরেছিলেন। ঋগ্বেদে বলা হয়েছে এই নক্ষত্রগুলির সন্নিধানে সোম বা চন্দ্র স্থাপিত। সোমেনাদিত্য বলিনঃ সোমেন পৃথিবীমহি অথ নক্ষত্রাণাম এসাম উপস্থে সোম আহিত। তৈত্তরীয় সংহিতায় আমরা কি দেখতে পাই? তৈত্তরীয় সংহিতায় বলা হয়েছে সূর্যালোকের দ্বারাই চন্দ্র দীপ্তিমান। সূর্যালোকের দ্বারাই চন্দ্র দীপ্তিমান, একদমই তাই, এই কথাটা সত্য। চাঁদের আলোয় আলোকিত হয়, চাঁদের আলোয় আলোকিত হয়। চন্দ্রটা কি একটি উপগ্রহ, আর এটা স্টার বা নক্ষত্র, তারা বা নক্ষত্র বলি আমরা এটাকে, সূর্যকে। আর পৃথিবী হচ্ছে গ্রহ, পৃথিবী হচ্ছে গ্রহ। সমস্ত মানে তাপের প্রধান উৎস কি যদি বলা হয় যে তাপের প্রধান উৎসকে, তাপের প্রধান উৎস আমরা একটু ভূগোলও পড়ে নি, দেখো এই সুবাদে আমরা একটু ভূগোল পড়ে নি। তাপের প্রধান উৎস কি? উত্তর কি হবে বলো, এটা উত্তর দাও। তাপের প্রধান উৎস কি? ঋগ্বেদে প্রথম উল্লেখিত হয়েছে যে সূর্যের দ্বারাই ঋতুগুলি নিয়ন্ত্রিত হয়। সূর্যের দ্বারাই ঋতুগুলি নিয়ন্ত্রিত হয়। আমাদের 6টা ঋতু, 6টি ঋতু। তাহলে তাপের প্রধান উৎসটা কি বলো? অভিষগ্যম গৃহিণীন গ্লাবনিষ্ঠ পিবরিত না তংহি রত্ননা রত্নধা অসি। হ্যাঁ, আমার ক্লাসে সবাই গল্প করে, ঠিক। পড়াশোনা করবে না এরা, কি করে 40-এ 40 পাবে বলো? যদি পড়াশোনা না করো তাহলে কি করে 40-এ 40 পাবে? আচ্ছা, তাজিবুর একদম ঠিক দিয়েছে উত্তর। তাপের প্রধান উৎস হচ্ছে সূর্য। তাপের প্রধান উৎস সূর্য। তাহলে সূর্য থেকে সমস্ত তাপ পাই আমরা, তাই তো? এবং সূর্যের আলোয় চাঁদ আলোকিত হয়, এটা তো আমরা জানি যে সূর্যের আলোয় চাঁদ আলোকিত হয়। বৈদিক জ্যোতির্বিজ্ঞানীরা অধিমাস সম্পর্কে জানতেন। ঋগ্বেদে বলা হয়েছে যে বরুণ ফল উৎপাদনকারী দ্বাদশ মাস জানেন এবং তদ অতিরিক্ত যে ত্রয়োদশ মাস উৎপন্ন হয় সে কথাও জানেন। প্রাচীনতম ঋগ্বেদে সূর্যপদ এবং বিষুববৃত্তের পরস্পর অবনতি এবং পৃথিবীর কক্ষপথেরও আভাস রয়েছে। তৈত্তরীয় সংহিতা এবং তৈত্তরীয় ব্রাহ্মণে 27টি নক্ষত্রের নাম এবং তাদের অধিপতির নাম উল্লেখিত হয়েছে, এটা একটু নোট করবে। জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত এইরূপ অজস্র তথ্য বৈদিক সাহিত্যে জড়িয়ে রয়েছে। আজকে যে জ্যোতির্বিজ্ঞান বা সায়েন্সটা এতটা এগিয়ে গেছে, তার আগের ধারণাগুলো আমরা কোথা থেকে পাচ্ছি? তার আগের ধারণাগুলো আমরা কোথায় পাচ্ছি? সব বৈদিক সাহিত্যে পাচ্ছি বা সংস্কৃত সাহিত্যে আমরা পাচ্ছি, ঠিক আছে? তাহলে বৈদিক যুগের অন্তিম থেকে খ্রিস্টের আবির্ভাবের পর পর্যন্ত 500 অব্দ পর্যন্ত ভারতীয় জ্যোতির্বিজ্ঞানকে অন্ধকারাচ্ছন্ন যুগ নামে অভিহিত করা হয়। তাহলে অন্ধকারাচ্ছন্ন যুগ কোনটা? সেটা হচ্ছে খ্রিস্টের আবির্ভাবের পর 500 বছর পর, 500 অব্দ পর্যন্ত। অনুমান করা হয় যে এই দীর্ঘ সময়ে জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত কোনো গ্রন্থ রচনা করা হয়নি, কিংবা রচিত হলেও তা অজ্ঞাত, রচিত হলেও তা কারো জানা নেই। তবু এরই মধ্যে দুজন আমরা জ্যোতির্বিদের নাম আমরা পাই, একজন হলেন মহর্ষি পরাশর আর একজন হলেন মহর্ষি গর্গ। তাহলে আমরা দুজন পাচ্ছি, একজন মহর্ষি পরাশর, একজন পাচ্ছি মহর্ষি গর্গ। মহর্ষি পরাশর প্রণীত পরাশর
পরাশরী হিরো ও পরাশর সংহিতা এবং গর্গমুনি রচিত গার্গী সংহিতার নাম আমরা পাচ্ছি। তাহলে মহর্ষি পরাশর কি রচনা করেছেন? পরাশরী হোরা বা পরাশরী সংহিতা, পরাশর সংহিতা। এবং গর্গমুনি কি রচনা করেছেন? গার্গী সংহিতা বা গার্গী সংহিতা রচনা করেছেন। ওকে, এটা একটু নোট করবে। মহর্ষি পরাশরের পরাশরী হোরা ফলিত জ্যোতিষ এবং পরাশর সংহিতা স্মৃতিশাস্ত্র বিষয়ক গ্রন্থ। তাহলে পরাশরী হীরা হচ্ছে ফলিত জ্যোতিষ শাস্ত্র একটা সম্পর্কিত বই, আর পরাশর সংহিতা একটা স্মৃতিশাস্ত্র, এটা নিয়ম মানে নিয়ম কানুন, কি বলা উচিত নয়, কি করা উচিত নয়, কোনটি আমাদের নিয়মের মধ্যে পড়ে, কোনটি অনিয়মের মধ্যে পড়ে, সেটাই হচ্ছে স্মৃতিশাস্ত্র মূলত বলা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে পরাশর সংহিতা একটা স্মৃতিশাস্ত্র গ্রন্থ, আর পরাশরী হোরা একটা ফলিত জ্যোতিষ, এটা জ্যোতিষ সংক্রান্ত বই।